প্রতিষ্ঠা করা হয় 1968 সালে, রংপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় 1970 সালে, 1965 সালে ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ বা IPGMR প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার, বর্তমানে যেটিকে আমরা পিজি হাসপাতাল হিসেবে চিনি। 55 বছরে এই মানের কোন পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশের সরকারেরা। কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা CMH হাসপাতালের পূর্ব নাম ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা হাসপাতাল নামে। একইভাবে চট্টগ্রাম, বগুড়া, যশোর, কুমিল্লা, সিলেট, সাভার, ঘাটাইল, চট্টগ্রাম সহ সবখানেই নাম পরিবর্তন করে CMH রাখা হয়েছে, কিন্তু এর আসল কারিগর ছিল পাকিস্তান সরকার। অনেকে বলে থাকে সশস্ত্র বাহিনীর চাকরির ক্ষেত্রে পাকিস্তানকে বঞ্চিত করা হতো, কিন্তু বাস্তবতা হলো সুঠাম দেহের অধিকারী পাকিস্তানিদের জন্য ব্রিটিশ এবং জার্মানির আদলে অনেক আগে থেকে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে, কিন্তু পূর্ব পাকিস্তানে 1947 সালের আগ পর্যন্ত কোনো ক্যাডেট কলেজে ছিল না। পশ্চিম পাকিস্তানের সরকার সেই বৈষম্য দূর করতে 1958 সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, 1963 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং মির্জাপুর ক্যাডেট কলেজ, সবশেষ 1965 সালে রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান সরকার, যাতে পূর্ব পাকিস্তানের নাগরিকেরাও সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য দক্ষ হয়ে উঠতে পারে। এখনো পাকিস্তান সরকারের তৈরি করে দিয়ে যাওয়া সেই ক্যাডেট কলেজগুলোই বাংলাদেশ সেনাবাহিনীকে টিকিয়ে রেখেছে। এছাড়া দক্ষ নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 1962 সালে প্রতিষ্ঠা করা হয় দ্য মার্কেন্টাইল মেরিন একাডেমি, বর্তমানে যার নাম বাংলাদেশ মেরিন একাডেমি। সেটি এখন পর্যন্ত দেশের নৌবাহিনীর প্রধান শক্তির উৎস। বাংলাদেশকে একটি আধুনিক ও শিল্পোন্নত পরিকল্পিত দেশ হিসেবে গড়ে তুলতে পাকিস্তান সরকার যা যা করা প্রয়োজন সবই শুরু করেছিল। ঢাকা শহরের গুলশান, বনানী, ধানমন্ডির মতো পরিকল্পিত আবাসিক এলাকাগুলো পাকিস্তান সরকারের পরিকল্পনায় করা। সম্প্রতি পূর্বাচল ও বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়া 71-এর পর এদেশের সরকার কোনো পরিকল্পিত আবাসন গড়ে তুলতে পারেনি। অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের স্বর্ণযুগ ছিল পাকিস্তান আমল। ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা সিলেট, ঢাকা খুলনা সহ দেশের প্রায় সবকটি মহাসড়ক পাকিস্তান আমলে নির্মাণ করা হয়েছিল। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ প্রায় সকল অবকাঠামোগুলো পাকিস্তান সরকারের করা। যেমন 1968 সালে চালু করা হয় কমলাপুর স্টেশন, যা তৎকালীন পৃথিবীর অন্যতম নির্মাণ শৈলীর একটি। শাসন ব্যবস্থায় সমতার লক্ষ্যে পাকিস্তান সরকার 1961 সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু করে, যা এখনো আধুনিক স্থাপত্য হিসেবে বিবেচিত হয়। এছাড়া বাইতুল মোকাররম, ইসলামিক একাডেমি বা বর্তমান ইসলামিক ফাউন্ডেশন, মিরপুর চিড়িয়াখানা, কুর্মিটোলা বিমানবন্দর, বাংলা একাডেমি, রামপুরা টেলিভিশন ভবন, ঢাকা স্টেডিয়াম, ঢাকা জাদুঘর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো পাকিস্তান সরকারের হাত ধরে প্রতিষ্ঠিত। কথিত স্বাধীনতার পর শেখ পরিবার আর আওয়ামী লীগের দলীয়করণ আর লুটপাটে নতুন কোনো প্রতিষ্ঠান গড়তে পারেনি, বরং পাকিস্তানের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে দিন দিন। বাংলাদেশ বেতার 1939 সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। ঢাকা নিউ মার্কেট সহ সারা দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতে নিউ মার্কেট গড়ে তোলার পরিকল্পনাও পাকিস্তান সরকারের। 1971-এর পর গেল 55 বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে, দুই পাকিস্তান একসাথে থাকলে এসব উন্নয়ন আরো 50 বছর আগে হতো। বাংলাদেশের মানুষের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নতুন বিষয়, কিন্তু জেনে অবাক হবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছিল 1961 সালে। সম্ভাব্য জায়গা হিসেবে রূপপুরে নির্ধারিত হয়েছিল বিদ্যুৎ কেন্দ্রটি। সেই লক্ষ্যে মার্কিন সরকারের কাছ থেকে অর্থ এবং প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 200 কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। এছাড়া 90-এর দশকে উদ্বোধন হওয়া যমুনা সেতুর প্রস্তাবও 1966 সালের অধিবেশনে পাশ করা হয়েছিল। পাকিস্তান সরকারের এসব কর্মকাণ্ড এখনো উইকিপিডিয়াতে দলিল হিসেবে রয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বাংলাদেশের সব অর্জনের গোড়াপত্তন হয়েছিল পাকিস্তান আমলে, আর কথিত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা সব হারিয়েছি। এই ধরুন 60-70-এর দশকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের ফুটবল আর ক্রিকেটে যে উন্নয়ন করে দিয়ে গিয়েছিল, তারই ধারাবাহিকতায় 80-90-এর দশক পর্যন্ত চলেছে বাংলাদেশ। 90-এর দশক পর্যন্ত ফুটবলের যে জনপ্রিয়তা ছিল, সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে বাংলাদেশ এখন হয়তো বিশ্বকাপের মঞ্চে খেলত। তৎকালীন সময়ে আবাহনী মোহামেডান ফাইনাল খেলাকে কেন্দ্র করে সরকারি ছুটি পর্যন্ত দিতে বাধ্য হয়েছিল তখনকার সরকার। অনেকেই বলে থাকেন পূর্ব পাকিস্তানিদের নাকি তেমন পাত্তা দিত না পশ্চিম পাকিস্তানিরা, অথচ 1970 সালেও যুক্ত পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন বর্তমান সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। ফুটবলের সেই সোনালী সময় এখন আর নেই। 1997 সালে কেনিয়ার সাথে নাটকীয়ভাবে আইসিসির সেই ম্যাচ না জিতলে ক্রিকেটেও হয়তো বাংলাদেশ একদিন হারিয়ে যেত, অথচ ক্রিকেটের উন্নয়নও সেই পাকিস্তানের হাত ধরেই শুরু হয়েছিল।
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রাকিবুল হাসান সহ যেসব তারকাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট উঠে দাঁড়িয়েছিল তারা সবাই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্য। তাদের কারণে আমরা আজ বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দল হিসেবে পরিচিতি পেয়েছি। একই অবস্থা সংস্কৃতি অঙ্গনেও। বাংলাদেশ চলচ্চিত্রের যত নক্ষত্র সবই পাকিস্তানের তৈরি। तूने मुझे धोखा दिया है। স্বাধীনতার পর ১.৫ দশকে সেই ধাক্কাতেই চলেছে বাংলাদেশ। কথিত স্বাধীনতার মাধ্যমে আমরা পেয়েছি জাহেদ খানার, মমতাজদের মতো শিল্পী। বাংলাদেশের পাকিস্তান আমলে পাওয়া সব অর্জন ধ্বংস করে বাংলাদেশের মানুষ এখন পুরোপুরি ভারতের সংস্কৃতি নির্ভর হয়ে উঠেছে। এটাই আমাদের ২৩ বছরের বঞ্চনার ইতিহাস। এবার চলুন কথিত স্বাধীনতার ৫৫ বছরে আমরা কতটুকু এগিয়েছি সেটা দেখা যাক। ৫৫ বছরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটি আলোচিত শাখা খুলতে পেরেছি, সেটা হলো চারুকলা। এই শাখায় পড়ুয়া বিজ্ঞানীরা প্রতি বছর বিশাল বিশাল মিসাইল, রকেট, স্যাটেলাইট উৎপাদন সহ নানা ধরনের আধুনিক জ্ঞান বিজ্ঞানের শাখায় বিচরণ করছে। ৫৫ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি এগিয়েছে নারীদের ক্ষমতায়নে। প্রতিটি অফিস আদালতে এখন নারীরা সেখানকার পুরুষদের লালসার শিকার। দেশ পেরিয়ে নারীদেরকে এখন পাঠানো হচ্ছে বিদেশে, সেখানে সকালে বাবার, দুপুরে ছেলের আর রাতে মেয়ে জামাইয়ের ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। আরেকটি খাতে উন্নতি হয়েছে, তা হলো তৈরি পোশাক শিল্প। অন্যের সুতা, অন্যের কাপড়, অন্যের করা অর্ডার বাংলাদেশে এনে কাপড় তৈরির পর অন্যের কাছে পাঠিয়ে দিয়ে যে আয় রোজগার হয় তা দিয়ে বাংলাদেশের কিছু গার্মেন্টস ব্যবসায়ীর পকেট ভারী হয়, কিন্তু দেশের কিংবা গার্মেন্টস শ্রমিকদের কোনো উন্নতি হয় না। ইদানিং টিকটক শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছে। ঘরে ঘরে এখন টিকটকার, নারী পুরুষের অশালীন অঙ্গভঙ্গি আর বেহাইয়াপনায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সব মিলিয়ে চারিদিকে পরকীয়া, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক অশান্তি যেন এক মহামারী রূপ ধারণ করেছে। ভণ্ড রাজনীতিবিদদের বক্তৃতায় আমাদেরকে বীরের জাতি হিসেবে পরিচয় দিলেও সারা দুনিয়ায় আমাদেরকে বানিয়ে রাখা হয়েছে ভিখারির জাতি। কোথাও এই জাতিকে সম্মান দেওয়া হয় না। কথিত স্বাধীনতার পর সবচেয়ে বেশি লাভ যেটা হয়েছে তা হলো শেখ পরিবারের। শেখ পরিবার আর আওয়ামী লীগের লুটপাটের স্বাধীনতার পর ৩.৫ বছরে না খেয়ে মারা যায় ১৫ লাখ মানুষ। আওয়ামী লীগের তৈরি রক্ষী বাহিনীর নৃশংসতায় মারা গিয়েছিল আরো ৪৫,০০০ মানুষ। পাকিস্তানিদের ২৩ বছরে পুরো পূর্ব পাকিস্তানের ধর্ষণের মামলা হয়েছিল মাত্র ১,৬৭৪টি। আর কথিত স্বাধীনতার পর শুধুমাত্র ৭৫ পর্যন্তই বাংলাদেশে মোট ধর্ষণের মামলার সংখ্যা ছিল ১১,৩২৬টি। তারপরেও এই স্বাধীনতাকে বাঙালির চরম পাওয়া হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর পাকিস্তানকে বানানো হয়েছে চিরশত্রু। কথিত সেই স্বাধীনতা যুদ্ধেরও প্রতিটি পরতে পরতে রয়েছে মিথ্যা আর অসত্যের ধূম্রজাল। বলা হয়ে থাকে পাকিস্তানিরা আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লাখ মা বোনদেরকে ধর্ষণ করেছে। অথচ ৩০ লাখ মানুষ মারা গেলে প্রতি গ্রামে অন্তত ৪৫ জন করে মানুষ মারা যাবার কথা, কিন্তু ৪৫ গ্রামে খুঁজেও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছে এমন একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না। এলে না ওই যে মুক্তিযোদ্ধার ৭ দোকানদার যে মহিলা, ও কি বীরাঙ্গনা নেই? ৭১ সালে জন্ম হয়নি। চৌগাছা এলাকা হলো যশোর একটা অংশ, যেখানে ট্যাঙ্ক যুদ্ধ হয়েছে। এখানে ১০ জন নারীর ধর্ষণের কথা বলা হয়েছে। আমি সরজমিনে যাই, কোনো নারীকে পাই নাই। নারী পাওয়া গেছে, কেউ স্বীকার করে না আমরা রেপ হয়নি, মিথ্যা কথা। কথিত ৩০ লাখ শহীদের ৩০,০০০-এর নামও আজ পর্যন্ত কোনো সংস্থা দিতে পারেনি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার আবেদন করার পরেও জাতিসংঘ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরেও ভারতের তৈরি করা ইতিহাসের গীত আমরা ৫৫ বছর ধরে গেয়েই চলেছি। ২ লাখ ধর্ষণের যে আজগুবি গল্প বানানো হয়েছিল সেগুলিও মিথ্যা, ভিত্তিহীন। সারা দেশে ঘুরে যে কজন কথিত বীরাঙ্গনা পাওয়া যাবে তারাও এলাকায় চিহ্নিত দেহ ব্যবসায়ী। কেউ কেউ সরকারি ভাতার জন্য নিজেদের নামের সাথে। যুদ্ধের সময় মুজিবের সাথে কোথায় দেখা হচ্ছিল আপনাদের? গোপালগঞ্জে। গোপালগঞ্জ না ঢাকা বয়ে জানি করতে না হলে দূর থেকে ৫০০ আসছে। এভাবে পাকিস্তানিদের সাথে আমাদের চরম দূরত্ব তৈরি করে আমাদেরকে পরাধীন করে রেখেছে ভারত। একটি স্বাধীন জাতি হিসেবে ন্যূনতম সম্মানটুকু আমাদের নেই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সীমান্তে আমরা বসবাস করি, যেখানে প্রতিদিন পাখির মতো মানুষ হত্যা করলেও তার কোনো বিচার নেই। অথচ পাকিস্তান আর্থিকভাবে খুব সচ্ছল হতে না পারলেও তারা সম্মান নিয়ে বেঁচে আছে। ৭১-এর যুদ্ধের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। যদিও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে যেভাবে জানানো হয় পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত।
বাংলাদেশের মানুষকে, বিশেষ করে শাহরিয়ার কবির, বাংকার যোদ্ধা, জাফর ইকবালদের মতো কিছু প্রগতিশীলদেরকে যদি জিজ্ঞেস করা হয় পাকিস্তান সম্পর্কে 2-4 লাইন বলে যান, তাহলে তারা আপনার সামনে যে চিত্র তুলে ধরবে তা যদি সার সংক্ষেপ করা হয় তাহলে ঠিক এমন দাঁড়াবে। পাকিস্তান অত্যন্ত গরিব, পিছিয়ে পড়া একটি দেশ। এই দেশে স্কুল, কলেজ কিছুই নেই, শুধু কয়েকটি কওমি মাদ্রাসা আছে যেখানে ককটেল বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যেই ককটেল দিয়ে ভারতের সাথে সীমান্তে তারা যুদ্ধ করছে। পাকিস্তানে কোনো মিল, কল কারখানা কিছুই নেই, যে কারণেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ইলেকট্রিক পণ্য, এমনকি মোটরসাইকেল, গাড়ি সবই বাংলাদেশ থেকে আমদানি করে। ওই দেশে কোনো রাস্তাঘাট, ফ্লাইওভার তো দূরের কথা, পায়ে হাঁটার মতো কোনো রাস্তাও তৈরি করতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের নারীরা কাঁথা কম্বল গায়ে দিয়ে রাস্তায় বের হয়। লেখাপড়া, চাকরি বাকরি তো দূরের কথা, কোনো নারী রাস্তায় বের হলেই তার গলা কেটে ফেলে পাকিস্তানিরা। কিন্তু বাস্তবতা অন্যরকম। পাকিস্তান এখন পৃথিবীর অন্যতম পরাশক্তি। তারা নিজেরাই এখন ফাইটার জেট তৈরি করছে। মহাকাশেও আমেরিকা, চীনের সাথে তাল মিলিয়ে চলছে পাকিস্তান। ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক খাতে বিশাল বিনিয়োগের কারণে অন্যান্য ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়লেও তাদের অবকাঠামোগত উন্নয়ন ঈর্ষণীয়। বিশাল বিশাল সেতু, সড়ক, মহাসড়ক, পর্যটন জোন, চীনের সাথে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে কি নেই এখন পাকিস্তানের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিকল্পিত শহর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত গিলগিট বালগিস্তানকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যান্ড। পাকিস্তানের এত সব সফলতার পরেও ভারতীয় মিডিয়ার দাপটে বিশ্বের বুকে কোন ঠাসা দেশটি। ভারতের অর্থে পাকিস্তানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ইসলামের নামে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কাছে পাকিস্তানকে উপস্থাপন করা হয়েছে এক সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে, যে কারণে সারা বিশ্বে নেতিবাচক রূপে উপস্থাপিত হচ্ছে পাকিস্তান। সে একই কৌশল বাংলাদেশেও বাস্তবায়নের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। এর আগে 5ই আগস্টের আগে কৃত্রিম জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে তারা। কিন্তু 5 তারিখের পর আওয়ামী লীগ নেই, জঙ্গিও নেই। পুরাতন কৌশলে সুবিধা করতে না পেরে তেহরিকি তালেবানের নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা নতুন খেলা শুরু করেছে, কিন্তু সেখানেও বাঁধ সেজেছে পাকিস্তান। ভারতীয় সেই ষড়যন্ত্রের হাত থেকে পাকিস্তান বাংলাদেশকে বাঁচিয়েছে, যে কারণে বাংলাদেশের আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য পাকিস্তানের সাথে এক হয়ে লড়তে হবে ভারতের বিরুদ্ধে। দুই পাকিস্তান একসাথে থাকার 23 বছরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে কি আচরণ করেছে সেটা শুরুতেই আলোচনা করা হয়েছে। তারপরেও যুক্তির খাতিরে মনে করুন পাকিস্তান আমাদের সাথে অনেক বৈষম্য করেছে, তারপরেও পাকিস্তানকে আমাদের দরকার, কারণ শত্রুর শত্রু সব সময় বন্ধু। পাকিস্তান বাংলাদেশকে সব ধরনের সামরিক সহযোগিতা দিতে প্রস্তুত। অতএব পাকিস্তানকে আমাদের বন্ধুর মতো পাশে চাই। যারা 71-এর অজুহাতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে চাইবে তারাই ভারতীয় আসল দালাল। তারা সব সময় চায় আমরা ভারতের মুখাপেক্ষী হয়ে থাকি। 71 সালের যুদ্ধকে বারবার টেনে এনে দুই পাকিস্তানের মধ্যে সম্পর্কের ফাটল ধরানো হয়। পাকিস্তানের মানুষ যখন পারমাণবিক শক্তি অর্জন করে মঙ্গল গ্রহে যাবার গবেষণা করছে, চেতনার বাংলাদেশ তখন মঙ্গল শোভাযাত্রা নিয়ে ব্যস্ত। অতএব সময় এসেছে সিদ্ধান্ত নেবার। মাথা উঁচু করে থাকতে চায় বাঙালি জাতি। পরাধীন হয়ে পৃথিবীর কোন শক্তির কাছেই মাথা নত না করে সোজা হয়ে দাঁড়াতে চাই। আল্লাহ হাফেজ।